চলতি বিশ্বকাপে নবাগত দল কেপ ভার্ডের চমক যেন চলছেই। প্রথম ম্যাচে তারা স্পেনকে গোলশূন্য ড্রতে রুখে দিয়েছিল এবং পরবর্তী ম্যাচে উরুগুয়েকে তারা 2-2 গোলে রুখে দিয়েছে। বিশ্বকাপের সর্বশেষ খবর নিয়ে সমকালের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, আর আমার সঙ্গে রয়েছে সমকালের বিশেষ প্রতিনিধি সেকেন্দার আলী। সেকেন্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বিশ্বকাপের কতগুলো ম্যাচ হয়ে গেছে, উত্তেজনা চলছে। তো আমরা কোন খেলাগুলো দিয়ে শুরু করতে পারি, যেহেতু আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচ রয়েছে আজকে? আমরা মনে হয় শুরুটা করি আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচ দিয়ে, বিকজ অফ আপনার রাত 11টায় যে ম্যাচটা হবে, এই ম্যাচটা বাংলাদেশের সমর্থকদের কাছে খুবই আবেগঘন, কারণ তারা সবসময় এই ম্যাচটাকে দেখে, বা আর্জেন্টিনা বা ব্রাজিলে এই দুটো শিবিরে ভাগ থাকে, বিভক্ত থাকে। আজকে একটা শিবির, যারা আমরা বলি যে একটা পক্ষ, তারা কিন্তু সমর্থন দেওয়ার জন্য আর্জেন্টিনাকে উদ্বেল হয়ে রয়েছে, উদ্বিগ্ন। তারা মুখিয়ে আছে কখন তারা আর্জেন্টিনার ম্যাচ দেখবে, মেসি কখন জাদু দেখাবে, সেই ব্যাপারে। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। মেসি শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থকদের না, মেসি এরকম তারকা যারা থাকেন তারা সবার, মানে যারা ভালো ফুটবল খেলেন, ফুটবল তো আসলে এটা তো কারো দেশ না, আমাদের দেশ না, আমাদের দেশের কারণে সবারই আসলে সব দল করতে পারে, সমর্থন করতে পারে সেই জায়গায়। তো আমরা চাই যে আজকে যে ম্যাচটা হবে, সেই ম্যাচটা ডেফিনেটলি আর্জেন্টিনার ফেভারিট, এখানে কোনো সন্দেহ নেই। অস্ট্রিয়া ওইরকম মানের দলও নয়, তারা যেরকম বিশ্বকাপে যে ফুটবল খেলেছে, তারা আগের ম্যাচটা জিতেছে 3 গোলে, কিন্তু সেই জয়টা আর এই ম্যাচ আর্জেন্টিনার সাথে খেলা এক বিষয় না। তো সেই জায়গায় ফেভারিট হিসেবে আর্জেন্টিনা যখন খেলবে, তারা চেষ্টা করবে যে অনেক বড় ব্যবধানে বা ডমিনেট করে খেলার ম্যাচটা জিতে তাদের পরের রাউন্ডটা নিশ্চিত করে নেওয়া। অর্থাৎ প্রথম ম্যাচে মেসি হ্যাটট্রিক করেছে এবং সেটা তার একটা রেকর্ড হয়েছে, তার অমরত্বের যে মুকুট রয়েছে সেই জায়গায় একটা পালক যোগ হয়েছে। কিন্তু আজকের ম্যাচে যদি তিনি একটা গোল করেন, তাহলে একটা রেকর্ড হয়ে যাবে। মিরোস্লাভ ক্লোসার সঙ্গে তিনি যে সর্বোচ্চ গোলদাতা, 16টা গোল রয়েছে বিশ্বকাপে, সেইটা ছাপিয়ে তিনি এককভাবে রেকর্ডটা নিজের করে নেবেন। তো নিশ্চয়ই আর্জেন্টিন সমর্থক যারা রয়েছে, কিংবা আর্জেন্টিনার দলও চাইবে যে মেসিকে দিয়ে গোল করতে। আর আমরা সবাই জানি আর্জেন্টিনা পুরো দলটাই আসলে মেসিকে ঘিরে তৈরি, মানে আবর্তিত। যেমন আপনার সূর্যের চারিদিকে যেমন পৃথিবী ঘুরে, এরকম বিষয়টা হচ্ছে মেসিকে কেন্দ্র করে সব কিছু আবর্তিত হয়। যখন এরকম একটা সিচুয়েশন থাকে, তখন মেসির সামনে থাকা মানেই হচ্ছে তাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাওয়া, এবং তিনি মাঠে থাকলেই তারা উজ্জীবিত হন, এবং প্রত্যেকটা প্লেয়ার তাদের জন্য খেলেন, এবং মেসি যেন চ্যাম্পিয়ন হয়ে বিদায় নিতে পারেন, সেইভাবে তারা নিজেদেরকে এফোর্ট করছেন, মানে ঢেলে দিচ্ছেন সব কিছু মিলে। তো আশা করি যে এই ম্যাচটাও নান্দনিক হবে এবং সবাই যেন উপভোগ করতে পারে, সেইভাবেই তারা খেলবে। এখানে পরিচ্ছন্ন ফুটবল এবং বিশ্ব আনন্দ পায়, সমর্থকরা আনন্দ পায়। সেই ফুটবলটা, যে নান্দনিক ফুটবলটা, লাতিনের যে একটা ছন্দ রয়েছে, সেই লাতিন ছন্দটা যেন তাদের পায়ে থাকে এবং সেটা যেন সবাই উপভোগ করে। কোনো শুধুমাত্র তাদের নির্দিষ্ট সমর্থক এরকম কিছু না, বিশ্ব যারাই ভালো খেলা খেলবে, যে কোনো খেলা, ফুটবলটা সবার যেহেতু প্রিয়, সেক্ষেত্রে তারা ওই রকম একটা ছন্দময় ফুটবল দিলে সবাই কিন্তু তৃপ্তি ভরে দেখে বলবে যে হ্যাঁ, এই ম্যাচটা ভালো হয়েছে, এটা দেখে আমরা তৃপ্তি পেয়েছি। অস্ট্রিয়াও ভালো প্রতিদ্বন্দ্বিতা করে তুলুক, প্রতিপক্ষ যদি প্রতিদ্বন্দ্বিতা না দিতে পারে, তাহলে খেলা ভালো হয় না। একপেশি খেলা কিন্তু কখনো আনন্দদায়ক না, ওটা দেখতে দেখতে চোখের লাগে, অস্বস্তি লাগে। আমরা চোখের জ্বালা ধরাতে চাই না, আমরা চাই চোখের আনন্দ যেন প্রতিদ্বন্দ্বিতা থাকে, পাল্টা আক্রমণ হবে। এটার মধ্য দিয়ে একটা সুন্দর ফুটবল অবশ্যই আশা করতে পারি। অন্য দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমরা স্পেনকে দেখেছি নান্দনিক ফুটবল খেলেছে। স্পেনের সব ফুটবলটা গত 15 বছর ধরেই কিন্তু বদলে গিয়েছে। আগে যেটা ব্রাজিল আর্জেন্টিনা খেলতো পাসিং ফুটবল, তারপরে আপনার টোটাল ফুটবল যেটাকে বলে, আপনার সেই জায়গা থেকে তারা কিন্তু সেটা রপ্ত করেছে। বিশেষ করে সারা পৃথিবীর প্লেয়াররা ইউরোপের লিগে যেখানে খেলে, তার মধ্যে স্প্যানিশ লিগ হলো সবচেয়ে জনপ্রিয়, এবং সেই লিগে খেলা প্লেয়ারদের মাধ্যমে এই ফুটবলটা, তাদের এখন যে পাসিং ফুটবল, সেই পাসিং ফুটবলটা ডেভেলপ করেছে, এবং তারা কিন্তু খুব ছন্দবদ্ধ। প্রথম ম্যাচে তারা পারেনি, কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, গোল বের করতে পারেনি, তাদের কৌশলে কিছু দুর্বলতা ছিল, যে কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু গত ম্যাচে যেটা করেছে, ইয়ামাল প্রথম দিকে নেমেছিলেন, এই যে ইয়ামালের যে মানে অ্যাটাকিং মুড, ওর সঙ্গে আরেকজন যে রয়েছেন জোড়া গোল করেছেন, তিনি কিন্তু এই দুজনে মিলে সমন্বয় করে 3টা গোল বের করার পরেই কিন্তু স্পেন চলে গিয়েছে লিডিং মুডে। প্রতিপক্ষ তখন কিন্তু আর রেসে ছিল না। পরবর্তীতে তারা হয়তো অ্যাটাক করেছে, কিন্তু চতুর্থ গোলটা কিন্তু সৌদি আরব দেখেন নিজেই কনসিভ করেছে।
চারজন প্লেয়ারকে পরবর্তী করা হয়েছিল, বিশ্রাম দেওয়া হয়েছিল, এবং বিশ্রাম দেওয়ার ফলে বিশ্রাম যদি না দিত তাহলে আর 2-3টা গোল হতো। স্পেন ওটা চায়নি, কোচ চেয়েছিলেন যে এখানেই তারা যেন ভালো একটা খেলা খেলে এবং এই তাদের ছন্দটা বজায় থাকে, তাহলে আর পরবর্তী ম্যাচের জন্য যেন কিছু রিজার্ভও রাখা যায়, এনার্জি বাঁচানো, এনার্জি সেভ করা। স্পেন ভালো ফুটবল খেলছে ডেফিনেটলি, এক কথায়। এবং তাদের যে আরেকজন আছে উইলিয়ামস, উনিও যদি মাঠে নামে, উনি ওভারকাম করেছেন কিছুদিন হয় ইনজুরি, সেই ইনজুরি ওভারকাম করার পরে এখন খেলার জন্য প্রস্তুত। আশা করা যায় নেক্সট ম্যাচে তিনি নামবেন এবং যখন নকআউট স্টেজে খেলা হবে ফুল ফ্লেজে তার এফোর্টটা দিতে পারবেন। তখন 3জন সেরা প্লেয়ার যখন আপনার অ্যাটাকিং লাইনে থাকবে, যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তাটা অলরেডি কেটে গিয়েছে, সেটা আরও বেশি জোরালো হবে। অন্যদিকে যদি আপনি চিন্তা করেন ইরানের ম্যাচটা, ইরান বেলজিয়ামকে রুখে দিয়েছে 1-1 গোলে। আনফর্চুনেটলি আশা করা হচ্ছিল যে ইরান জিতবে কেন, 66 মিনিটে যখন তাদের ডিফেন্ডার লাল কার্ড খেলো তখন তার মানে 10 জনের দল পরিণত হয়েছিল বেলজিয়াম। ওই সময় ইরান অনেকগুলো অ্যাটাক করেছিল কিন্তু ফিনিশিং দিতে পারেনি। ওই ফিনিশিংটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ইরানের এই জায়গায় দুর্বলতা রয়েছে, কিন্তু তাদের সব কিছু ছাপিয়ে একটা বিষয় সারা পৃথিবীর নজর কেড়েছে সম্প্রতি। তাদের গোলকিপার তো খুব ভালো খেলেছে, সেটা বাদ দিলাম, কিন্তু সবচেয়ে যে বিষয়টা নজর কেড়েছে সেটা হলো যে ইরান একটা চিরকুট মানে চিঠি লিখে গিয়েছে তাদের যে ড্রেসিং রুম ছিল সেই লকার রুমে। একটা চিঠির ভাষাটা ছিল এরকম যে তারা যে বৈষম্যের শিকার হয়েছে, আমেরিকায় ঢুকতে, আমেরিকায় নানা রকম নির্যাতনের শিকার হয়েছে, সেই ইস্যু যেমন রয়েছে, তেমনি তাদের দেশে যে একটা স্কুলে 168 জন ছেলে মেয়ে বাচ্চা, স্কুলের বাচ্চা নিহত হয়েছিল বোম্বিংয়ের কারণে, আমেরিকার বোম্বিংয়ের কারণে, সেই বার্তাটা তারা দিয়েছে এবং হ্যাশট্যাগ ওই জোনটার নামও লিখে রেখেছে। ওটা দিয়ে তারা বোঝাইছে তোমরা যে আমাদেরকে নৃশংসভাবে হত্যা করেছো সেটার প্রতিবাদ, এটাও একটা প্রতিবাদের ভাষা হতে পারে, সেই ভাষা তারা প্রকাশ করেছে একটা চিরকুটে। তারপর শান্তির বার্তা দিয়েছে, আহ্বান জানিয়েছে সার্বিতে, আরও বলেছে 1000 বছরের মানে পারস্য ঐতিহ্য আজ তার ইরান। পারস্যের যে ঐতিহ্য 1000 বছরে সারা পৃথিবীর বিকাশের মধ্যে, সভ্যতার বিকাশের সঙ্গে, সেই ইতিহাসের সঙ্গে পারস্য সব ওতপ্রোতভাবে জড়িত। এবং ইরান, আজকের যে ইরান, সেই ইরানই কিন্তু পারস্য, তার আরও ভূখণ্ড ছিল। তো সেই জায়গা থেকে তাদের এই বার্তা হলো তোমরা এই সভ্যতাকে ধ্বংস করো না, এই সভ্যতার সঙ্গে আলিঙ্গন করে তোমরা পৃথিবীকে এগিয়ে দাও, এটাই হলো বার্তা। তো এটা একটা বিরাট বার্তা আসলে আলোচনার বিষয় ছিল। আরেকটা ম্যাচের কথা যদি আমরা বলি, এরপরে আপনার পরের যেটা কেপ ভার্দে উরুগুয়েকে রুখে দিয়েছে। তাদেরকে প্রথমে উরুগুয়ে গতকাল কি স্ট্র্যাটেজি নিয়েছিল যে আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে মানে বডি কন্ট্যাক্ট গেম খেলবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তারা হলো ড্যাশিং, ডুশিং, এবং ওখানে কেপ ভার্দের ডিফেন্ডার যারা রয়েছে তাদের উপরে শারীরিকভাবে আঘাত করছিলেন। একবার লাইন্সম্যান যেটা বলে আমরা, যে পাশে যে রেফারিটা থাকে লাইন্সম্যান, ওই লাইন্সম্যান পর্যন্ত খেপে গিয়েছে ওদের একজন প্লেয়ারের ওপর। কারণ হচ্ছে তিনি বাউন্ডারির বাইরে গিয়েও তাকে পুশ করছে কেপ ভার্দের প্লেয়ারকে, তখন কেপ ভার্দের প্লেয়ারকে ছড়িয়ে দিয়েছেন কিন্তু তার উপরে চটে গিয়েছিলেন। তার মানে হচ্ছে কতটা ইনডিসেন্ট ছিল ওখানে মাঠে এবং কতটা আক্রমণাত্মক, শারীরিকভাবে নিগৃহীত করার জন্য তারা ওইভাবে বডি কন্ট্যাক্ট গেম খেলার চেষ্টা করেছে। এটা ফুটবলের কোনো ঐতিহ্য না, কিংবা এটা কোনো কালচার হতে পারে না। জেন্টলম্যানশিপ যে ব্যাপারটা রয়েছে সেটা হলো আপনি একটা শোভন পরিবেশ বজিয়ে রাখবেন এবং সেখানে সুন্দর ফুটবল খেলবেন। ফুটবলের মানেই হলো স্পোর্টস গেমস, অ্যান্ড স্পোর্টস মানেই হলো লড়াই না, শান্তি চাই। এবার শান্তির বার্তা। যখন অলিম্পিক প্রতিষ্ঠিত হয়েছিল তখন এক যোদ্ধা যুদ্ধের ময়দান থেকে দৌড়ে গিয়ে বলেছিল উই ওন। একই রকম যদি আপনার সেই শান্তির বার্তা হয় তাহলে কেন আপনি মারামারি করবেন? এটা না, এটা চাই না। তো এই ফুটবলটা আরও বেশি সুন্দর হোক, আরও বেশি হোক, নান্দনিক হোক, মানুষকে আরও কন্ট্যাক্ট করুক এবং সারা পৃথিবীর সৌহার্দ্যের বাতিত্ব ছড়িয়ে দিক। কারণ আজকে এই খেলার মাধ্যমে কিন্তু সারা পৃথিবীকে আমরা একে অন্যকে চিনি, অন্যকে জানি। আমরা ব্রাজিলের আমরা যাইনি কিন্তু ব্রাজিলকে জানি, ব্রাজিলে কি আছে জানি, আর্জেন্টিনা কি আছে আমরা জানি, আর্জেন্টিনার মানুষ কেমন আমরা জানি, তারা আমাদেরকে চেনে, তারা আমাদের কথা বলে। ইটস অল অ্যাবাউট এই ফুটবল এবং খেলাধুলা এবং এই সমর্থন। তো সবাই তার জায়গা থেকে যদি এই সৌন্দর্য বজায় রাখে তাহলে অশান্তি থাকে না, শান্তির পরিবেশ তৈরি হয়। আমরা ইরানের যে বার্তা, শান্তির আহ্বান, আমরা চাই সারা পৃথিবীতে শান্তি বয়ে যাক। ইউরোপের ছোট ছোট দেশ যেমন কুরাসাও কিংবা কেপ ভার্দের মতো ছোট ছোট দলগুলো বিশ্ব খুব ভালো পারফরমেন্স করছে, এর পিছনে কি কারণ হতে পারে? বা এশিয়ার যে দলগুলো আছে এগুলো তারা ভালো করছে না,
না, এশিয়ার দল ভালো করছে না, ইরান তো এশিয়ার দলই। ইরান ভালো করছে। সৌদি আরব 3টা গোল খেয়েছে, কিন্তু সেটা হচ্ছে সৌদি আরবের ফুটবল হয়তো ওই মানের না, যেটা স্পেনের ফুটবল। বেলজিয়ামের সঙ্গে ইরানের ড্র করা এটাকে বিগ অ্যাচিভমেন্টই, কারণ বেলজিয়াম তো অনেক ভালো দল, তারা ইউরোপের ওয়ান অফ দ্য টপ টিম। তো সেই জায়গা থেকে বলবো যে এই যে পারফরমেন্স, সেটা এশিয়ার যে অন্য দলগুলো একেবারে ভালো করছে না তা না। জাপান ভালো করছে, কোরিয়া ভালো করছে, এই দলগুলোকে তো আপনি ফেলে দিবেন না। আপনি হয়তো ইরাক ভালো করছে না, আবার ধরেন মিশর তো জিতেছে, সালার গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা 3-1 গোলে। তো এই যে তাদের পারফরমেন্স, এটা তো মিশর তো অবশ্য যদিও আফ্রিকায়, এশিয়াতে আপনার ইরাক ভালো করছে না, ঠিক আছে, তুরস্ক ভালো করেনি। এই যে সব জায়গাতে কিছু কিছু আপনি এশিয়ার ফুটবলের 3-4টা দলই আসলে বেসিক্যালি ভালো খেলে, সবসময় ভালো খেলে। তারা ফুটবল বিশ্বকাপ মঞ্চে সবসময় টেক্কা দেয়, লড়াই করে, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। সেই জায়গা থেকে দক্ষিণ কোরিয়া এবং আমরা জাপানের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করি। ইরান এখান থেকে কিছুটা পুশ করেছে, তারা অলরেডি রেসে রয়েছে এখনও 32-তে যাওয়ার জন্য, 2 পয়েন্ট তাদের হয়েছে। তো এই ছন্দটা পরের ম্যাচটা যদি তারা জিততে পারে, তাহলে তাদের যাওয়ার একটা 32-এ যাওয়ার একটা সুযোগ থাকবে। তাদের পরের ম্যাচ এখানে নেই, হয়তো মেক্সিকোতে বা কানাডাতে, আমি ওটা দেখা আমার জানা নেই, দেখে নিতে হবে ওটা। তো আপনি যেটা বললেন যে নতুন অন্য দলগুলো রয়েছে, আফ্রিকান দলগুলো ভালো করছে, তার মধ্যে কেপ ভার্দে একটা, যেটা হচ্ছে কেপ ভার্দের একটা বিস্ময়। আমরা চাই যে তারা তার যে কিন্তু আসার আগেই বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য তারা তাদের মহাদেশীয় শীর্ষে ছিল, মানে 1 নম্বর ছিল বাছাই পর্বে। যখন একটা দল মহাদেশীয় শীর্ষ হয়, তখন তার ভিতরে যে দক্ষতা এবং যোগ্যতা রয়েছে বলেই ধরে নেওয়া হয়, এবং তারা সেই আউটপুটটাই দিচ্ছে। তাদের যে গোলকিপার অসাধারণ খেলছে, 1-2 জন একটা দলকে টেনে নেওয়ার জন্য খুব বেশি প্লেয়ার লাগে না, 2-1 জন যদি ভালো খেলে এবং তার সঙ্গে অন্যরা যদি সাপোর্টিভ হয়, তাহলে অসাধারণ গেম উপহার দেওয়া সম্ভব হয়, যেটা আমরা দেখছি এই কেপ ভার্দের মানে সঙ্গে। আবার দেখেছি আমরা কুরাসাও গোলকিপার একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তো সেই কারণে তাদের ম্যাচটা ওখানে ড্র হয়েছিল। ইরান যেমন তার দলগতভাবে খেলেছে, কিন্তু তার গোলকিপার যেভাবে প্রতিরোধের দেয়াল তুলে দিয়েছিলেন, সেই প্রতিরোধের দেয়ালই কিন্তু তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। নিশ্চিত গোল অল্প সামনে থেকে মারা, সেটা যেভাবে ঝাঁপিয়ে তিনি প্রতিরোধ করেছেন, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। এই দক্ষতাই হলো একটা দেশের প্রতি আবেগ, এই দক্ষতাই হলো দেশের জন্য খেলা। একটা খেলা মানে শুধুমাত্র আবার মানে করা না, আনন্দ বা বিনোদন দেয় না। খেলা হলো একটা দেশের প্রতিনিধিত্ব করা, একটা দেশের পতাকা বহন করা, একটা দেশকে বিশ্বের কাছে পরিচিত করা। এই জন্যই বলা হয় একজন খেলোয়াড় একজন রাষ্ট্রদূতের চেয়েও অধিক সম্মানিত, কারণ হচ্ছে সারা পৃথিবীতে তার দেশকে পরিচিত করে। সো আমরা চাই যে ইরান আরও বেশি পরিচিত হোক, ইরান আরও ভালো বার্তা দেখ। আমরা চাই কেপ ভার্দের গোলকিপার তারা বিশ্বের দরবারে তাদেরকে, জাতিকে আরও ভালোভাবে পরিচিত করুক, কারণ কেপ ভার্দের এই রাষ্ট্রকে আমরা খুব বেশি চিনতাম না, জানতামও না। এই ফুটবলের মাধ্যমে আজ কেপ ভার্দে সারা বিশ্বের কাছে পৌঁছে গেছে। যে লোকের টুইটার ফলোয়ার ছিল বা ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল আপনার 1 লাখ, তিনি এক ম্যাচেই সেটা শেষ 50 লক্ষে পৌঁছে গিয়েছেন। তার মানে কতটা জনপ্রিয় হওয়ার কত বড় মাধ্যম মানে খেলাধুলা, ফুটবল। তো সেই জায়গা থেকে বলবো যে এই যে আপনি যেটা বললেন উত্থান, তাদের উত্থানটা শুধুমাত্র রাতারাতি হয়নি, তারা ভালো দল বলেই কিন্তু বিশ্বকাপ খেলতে এসেছে। হ্যাঁ, 48 দলের বিশ্বকাপ বলে অনেক দলই এসেছে, হ্যাঁ সুযোগ পেয়েছে যারা হচ্ছে কম মানের। কিন্তু আবার মহাদেশীয় কথা চিন্তা করলে উত্তর আমেরিকা যেগুলি হয়, সেখানে আপনি দেখবেন উত্তর আমেরিকার ফুটবলগুলো মানে দলগুলো, যে ধরেন আপনার যেটি ক্যারিবিয়ান অঞ্চলে, তারা কিন্তু খুব বেশি ভালো ফুটবল খেলে না, কিন্তু জোনাল কারণে তারা চান্স পেয়ে যাচ্ছে। আর যদি এমন হতো যে সার্বিক কোয়ালিটির দিক দিয়ে, তাহলে ইউরোপের ডমিনেন্সের কাছে এশিয়া হার মানত, ওসেনিয়ার কেউ খেলতে পারতো না। সেই জায়গা থেকে বলা হয় এই জন্য ব্যালেন্স করা সারা পৃথিবীতে, এবং তারা আরও দিন দিন হয়তো সুযোগ পেলে আরও ভালো করবে। বাংলাদেশে এত ফুটবল ক্রেজ আর্জেন্টিনা ব্রাজিলের জন্য, কিন্তু বাংলাদেশে ফুটবলের উন্নতি কেন হচ্ছে না? যদিও ধাপে ধাপে তারা আগার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ সব জাতিতে সব কিছু হয় না, আবার সব কিছু উন্নতি করা একেবারে অনিশ্চিত বা অসম্ভব তাও নয়। বাংলাদেশ কেন পারে না, সেটা হলো শারীরিকভাবে বাংলাদেশের একটা অক্ষমতা রয়েছে বা দুর্বলতা রয়েছে। আমরা হয়তো ব্রাজিলের মানুষের সঙ্গে যদি তুলনা করেন, তাদের শারীরিক গড়ন কিন্তু বাংলাদেশের চেয়ে খুব স্ট্রং তা না। আবার আর্জেন্টিনার প্লেয়ারদের মেসির কথা চিন্তা করেন, কিংবা তার সাময়িক যারা রয়েছে, তাদের সতীর্থ যারা রয়েছেন, তারাও কিন্তু আমাদের থেকে খুব যে স্ট্রং বডি বিল্ডার হয়েছে বা খুব বেশি পাওয়ারফুল এই জার্মান কিংবা মতো অস্ট্রেলিয়ার মতো কিংবা আপনার নেদারল্যান্ডসের মতো সেরকম নয়। তারপরে তারা ভালো ফুটবল খেলে। তাদের কালচারটা হচ্ছে যে পরিমাণে এফোর্ট নেওয়া, একটা পাতলা শরীরেও আপনি যদি ধরেন আপনার একটু স্লিম, আপনি অনেক বেশি স্লিম, তালপাতার সিপাই আমরা যাকে বলি, এখন এই আপনি যদি পরিশ্রম করেন
পিচে আপনার প্রতিদিন দৌড়ান এবং ফুটবল নিয়ে খেলতেন, তাহলে আপনার মাসেল বিল্ড আপ এবং আপনার যে এন্ডুরেন্স ডেভেলপ করবে, শারীরিক প্রতিটা কোষ আপনাকে যেভাবে ফিডব্যাক দিবে, সেটা দিয়ে আপনি ভালো ফুটবল খেলতে পারবেন। তো সেই জায়গায় বাংলাদেশের মানুষ হলো হঠাৎ করে উঠে এসে ফুটবল খেলতে চায়, এভাবে হয় না। এটা প্রান্তিক পর্যায় থেকে, ছোট বয়স থেকে যখন তার স্কুলে পড়ে কিংবা জন্মের পর থেকে, দেখবেন ইউরোপে কি করে, ফুটবলটা তাকে দেওয়া হয়, ঘরের মধ্যে সে লাথালাথি করতে শুরু করে দেয় এবং তারপরে দেখে কিভাবে ডজিং দিবে, ওইটাও শেখানো হয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ওই সেই 2-3 বছর বয়স থেকে তার মগজে মননে সব কিছু একেবারে স্থায়ী হয়ে জায়গা করে নেয়। আমরা জার্মানির যে প্লেয়ারটা দেখছিলি কারখানা থেকে বিশ্বকাপ মঞ্চে, সেই ছেলেটা একেবারেই আপনার ছিল অভাবী পরিবার থেকে, যখন 17 বছর বয়সে বেরিয়ে আসলো, সে বেরিয়ে আসার পরে কি করবে, 100 সে যে লো গ্রেডে খেলে, 3rd গ্রেডে, সেই গ্রেডে থেকে 2nd গ্রেডের টিম তাকে সপ্তাহে 120 পাউন্ড দেয়। 120 পাউন্ড কোনো মানুষের পক্ষে এক সপ্তাহ চলা কোনোভাবেই সম্ভব নয়। যে ফুডিং লাগে, যেভাবে পরিবহন কষ্ট হয়, সেই করলেও পুরো দস্তুর একজন শ্রমিক যেভাবে দিনে 8 ঘন্টা পরিশ্রম করে, তিনি সেই রকম 8 ঘন্টা পরিশ্রম করতেন, একটা কারখানায় লেজার মেশিন চালাতেন। এই যে 8 ঘন্টা পরিশ্রম করে বিকেলে ফুটবল খেলতেন, ভোর 4টায় উঠতেন, উঠে কারখানায় যেতেন এবং তার পরবর্তীতে এসে তিনি বিকেলে ফুটবল চর্চা করেন, রাত 8টায় ফিরতেন। তাহলে তার জীবনটা চিন্তা করে দেখেন, তার কতটুকু ইনভেস্টমেন্ট, কতটুকু ত্যাগ স্বীকার, তিনি তার পরবর্তীতে ওখান থেকে এসে ফুটবলে। আপনি আমি কতটুকু পরিশ্রম করি, আমরা কতটুকু দেই। সে ভোর 4টায় উঠতো, রাত 8টায় ঘরে ফিরতো। তার সংগ্রামের জীবন। সে ফুটবলার হবে বলে তার পরিবার থেকে ছেড়ে সে জার্মানিতে একটা ক্লাবের যোগ দিয়েছে, তো জার্মানিতে স্থিত হয়েছে। এই যে লড়াই, এই সংগ্রাম আপনাকে করতে হবে। এই সংগ্রাম না করলে বাংলাদেশের ফুটবল হবে না। একেবারে ন্যাচারাল কয়েকজন আসবে, কিন্তু সেটা নির্দিষ্ট কোয়ালিটি। তার থেকে বড় ব্যাপার হলো ইনভেস্টমেন্টের একটা ব্যাপার। আর স্বেচ্ছায় নিজের উত্থানের জন্য নিজেকেই সবচেয়ে বেশি সচেষ্ট থাকতে হয়। বাংলাদেশের এই জায়গাটা অত্যন্ত দুর্বল। যারা সচেষ্ট দেখবেন তারা কিন্তু খুব বড় বড় প্লেয়ার হয়ে গিয়েছে। এখন আমরা ক্রিকেটে সেই পরিবর্তনটা বা সেই উত্থানগুলো আমরা অনেকেই দেখছি। অনেক ক্ষেত্রে নাহিদ রানার কথা চিন্তা করেন, তিনি যেভাবে এখনও বাড়িতে গেলে চরে, তাদের চর এলাকা রয়েছে নদীর পাড়ে, সেখানে তিনি দৌড়ান, তার ফিটনেসটা ধরে রাখেন। এটাই হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে এগিয়ে নেওয়ার মানে প্রচেষ্টা। এই প্রচেষ্টা যখন সফল হবে, তখন দলীয়ভাবে এগুলিকে আন্তর্জাতিক পর্যায়ে অনেক বেশি এফেক্টিভ এবং কার্যকর হিসেবে, এফেক্টিভ এবং আপনাকে আউটপুট এনে দেয়। তো সেই রকম আপনার ফল যখন দিবে, বাংলাদেশ যখন ওইরকম করতে পারবে, সব প্লেয়াররা নিজেদের অবস্থান সেরাটা খেলার চেষ্টা করবে, তখন উন্নতি হবে। আপনি যেটা বললেন, কালচারের একটা ব্যাপার। বাংলাদেশের ফুটবল বাঙালির রক্তের একটা জায়গায় রয়েছে, কিন্তু ফুটবলের কালচারটা নেই, ডেভেলপমেন্টটা হচ্ছে না ওইরকম। কারণ একটা সময় জাদুকর সামাদ এখানে জন্মেছে, কিন্তু সেই জাদুকর সামাদ কিন্তু আর আসেনি। এখানে সালাউদ্দিনরা জন্মেছে, কিন্তু অন্য সালাউদ্দিন কিন্তু আসেনি। নিশ্চয়ই বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যাবে, সে প্রত্যাশায় রাখছি। আপনাকে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। আমরা বিশ্বকাপের অন্যান্য খবর নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন।